খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরালো, প্রধানমন্ত্রীর দরবারে হাজির অধীর চৌধুরী। ইউনূসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা, ময়মনসিংহে গুলি করে খুন নিরাপত্তা কর্মী। 10 বছর ধরে মন্ত্রী তবু নোটিশ, সারপ্রাইজড কান্তি গঙ্গোপাধ্যায়। 15 এপ্রিলের পর বাংলায় বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে এসে বড় ঘোষণা অমিত শাহের। ক্ষমতা এলে রাজ্যের কোনো প্রকল্প বন্ধ হবে না, উল্টে পারবে আশ্বাস অমিত শাহ। শুধু বাংলায় অনুপ্রবেশকারী, সাকেত পাল্টা তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি এখানে আছি, জেলে পাঠাবো, নাম না করে অমিত শাহকে নজিরবিহীন হুঁশিয়ারি মমতার। ভাইপোকে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর, পরিণাম স্মরণ করালেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডে 10 লক্ষ লোক হাজির করার চ্যালেঞ্জ, মমতা অভিষেক বিভাজনের কৌশলে হুমায়ুন। সেবাশ্রয়ের ট্যাবলোতে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ, বেফাঁস মন্তব্যে বিতর্কে শুভেন্দু। ট্রেন দেরিতে আসায় প্রাণে বাঁচলেন, মুম্বাই বাস দুর্ঘটনায় ভয়াবহ অভিজ্ঞতা। বাংলা বলার অপরাধে ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, মোদী সাক্ষাতে নালিশ অধীরের। 85 হয়নি বয়স, অ্যাম্বুলেন্সে চেপে এসআই শুনানিতে হাজির অসুস্থ বৃদ্ধ। উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, খাদে পড়ে মৃত অন্তত 7, আহত বহু। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার বড় বদল, 7 রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা। বিনা আলোচনায় আসন সমঝোতা, বিজেপি শিন্ডে জোটে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। 50,000-এর চাকরি ছেড়ে 1.5 লাখী বিধায়ক, অসিত মজুমদারের উত্থান। বঙ্গ বিজেপির প্রার্থী বাছাইয়ে দিল্লির কড়া নজর, টিকিট হারাতে পারেন বহু বিধায়ক। পুতিনের বাড়িতে হামলার খবরে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর, শান্তির আহ্বান। ভোটার তালিকায় নাম বাদ, শুনানিতে অনুপস্থিতিতে করা হুঁশিয়ারি কমিশনের। স্বাধীন ভারতের অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে কটাক্ষ অভিষেকের। টিএমসি বিজেপি সেটিং তত্ত্ব থেকে বাংলা দখল, শাহ কি ফাঁস করলেন। 2026-এ তৃণমূলের সামনে সবচেয়ে কঠিন লড়াই, ইয়ার এন্ডিং রিপোর্ট। সৌদি হামলায় ইয়েমেনে জরুরি অবস্থা, যুদ্ধের আশঙ্কা তীব্র। বিরাটির যদুবাবু বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় 200 দোকান। বর্ষবরণের আগে কলকাতায় উদ্ধার অত্যাধুনিক অস্ত্র, বিজেপি নেতার ঘনিষ্ঠ গ্রেপ্তার। পাক সেনার উপর হামলা, মৃত 10 জওয়ান, স্বাধীন বালুচিস্তানের দাবি জোরালো। 2026-এ ফের ভারত পাক যুদ্ধ, মার্কিন বিশেষজ্ঞদের সতর্ক বার্তা। 26-এ দ্বিতীয় হব আমরা, ব্রিগেডে বড় চমকের ইঙ্গিত হুমায়ুনের। রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম, অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি জারি। এসআইআরে চাঞ্চল্য, একজনের নামে 365 জনের ম্যাপিং, নির্বাচন কিভাবে। শাহের 200 আসনের দাবি ফেল, তৃণমূলের পাল্টা খোঁচা। ভিন রাজ্যে থাকলেও শুনানিতে সশরীরে হাজিরা বাধ্যতামূলক, কমিশন। আমাদের দাবি শোনা হয়েছে, সিইও দপ্তর থেকে বেরিয়ে জানালো তৃণমূল। রেল লাইনে শুয়ে বিপজ্জনক স্টান্ট, কেরামতি দেখাতে গিয়ে বিপাকে যুবক। বান্ধবী থেকে বাবরি, 2025-এ রাজনীতিকদের বিতর্কিত মন্তব্যে ঝড়। তৃণমূল 3-এ নেমে যাবে, জানুয়ারিতে ব্রিগেড সমাবেশের ইচ্ছে হুমায়ুনের। ঘন কুয়াশায় একের পর এক দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে আতঙ্ক রাজ্যে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করবে একটি ছোট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। সম্প্রতি নন্দীগ্রামে তৃণমূলের উন্নয়নের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে বিজেপি কর্মী গৌরাঙ্গ ঘোড়াকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে এবং পুলিশ অত্যাচারের বিরুদ্ধে নন্দীগ্রামে প্রায় 1,500 সমর্থককে নিয়ে এক বিশাল প্রতিবাদ পদযাত্রা ও সভার নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। সভা থেকে তিনি স্পষ্ট জানান, ধৃত কর্মীকে তিনি জামিন করাবেন এবং পুলিশের এই অন্যায্য ধরপাকড়ের বিরুদ্ধে শেষ দেখে ছাড়বেন। বিরোধী দলনেতা অভিযোগ করেন, গ্রেপ্তারির সময় নন্দীগ্রাম থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করেছে। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে এসসি কমিশনে নালিশ জানানো হয়েছে এবং আদালত খুললে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কড়া সমালোচনা করেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত সেবাশ্রয় ক্যাম্প নিয়ে করা আক্রমণ শানিয়ে শুভেন্দু দাবি করেন, সেখানে দেওয়া ওষুধের মাধ্যমে ষড়যন্ত্র চলছে। নন্দীগ্রামের স্বাস্থ্য পরিষেবা কার্যত ঢুকছে দাবি করে তিনি সাধারণ মানুষকে ওই ক্যাম্পের ওষুধ ও রক্তদান শিবির থেকে দূরে থাকার পরামর্শ দেন। শুভেন্দুর এই মন্তব্যকে কেন্দ্র করে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজনীতি এবং নন্দীগ্রামের স্থানীয় মহলে বিতর্ক তুঙ্গে।
ইউনূসের বাংলাদেশে আরও এক হিন্দু ব্যক্তি খুন। ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার ভেতরে নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলেন ৪২ বছরের বজেন্দ্র বিশ্বাস। এক সহকর্মী নিরাপত্তা কর্মী তাকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ। গত ২ সপ্তাহে পদ্মাপাড়ায় এই নিয়ে তৃতীয় সংখ্যালঘু খুনের ঘটনা সামনে এলো। অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, আনসার হল বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী। সোমবার সন্ধ্যে 6:45 নাগাদ ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় লাবিব গ্রুপের মালিকানাধীন সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় এই হত্যাকাণ্ডটি ঘটে। বজেন্দ্র সিং বাংলাদেশের আধা সামরিক বাহিনী আনসারের সদস্য ছিলেন। বজেন্দ্র এবং খুনে অভিযুক্ত নোমান মিয়া একই কারখানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বয়ান অনুযায়ী কারখানার ভেতরে 2 নিরাপত্তা কর্মীর মধ্যে কথাবার্তা চলছিল। একসময় মজা করছেন এমন কায়দায় বজেন্দ্রের দিকে লাইসেন্স প্রাপ্ত শটগান তাক করেন নোমান। তারপর গুলি চলার শব্দ হয়। বজেন্দ্রর বাঁ পায়ের উরুতে গুলি লাগে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যে আনসার সদস্যের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত শটগানটি বাজেয়াপ্ত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত নোমানের দাবি অসাবধানতার জেরেই ঘটনা ঘটেছে, যদিও তার দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। হুমায়ুন কবির জানিয়েছেন আগামী বছরের জানুয়ারিতেই তার দলের প্রথম ব্রিগেড সভা হবে। অন্তত 10 লক্ষ লোক হাজির হবেন সেখানে, এমনটাই বলে প্রত্যয়ী বিধায়ক। সেখানে আগামী বিধানসভা ভোটে জনতা উন্নয়ন পার্টির জোট সঙ্গীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন রাজ্যবাসী। আগামী বিধানসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তাই সরকার গড়ার জন্য তাকে এবং তার দলের নবনির্বাচিত বিধায়কদের প্রয়োজন হবে। মঙ্গলবার কলকাতা দাঁড়িয়ে এমনই ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল থেকে সাসপেন্ড হয়ে নিজের দল তৈরি করা বিধায়ক হুমায়ুন কবির। এর আগে তিনি বলেছেন, অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দেব। ফের মমতাকে তোপ দেখে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের মন্তব্য, উনি রাজনৈতিক সন্ন্যাস নিয়ে মন্দিরে গেলে আমিও আমার দলীয় পদ ছাড়ব। হুমায়ুনের দলের প্রেস সচিব হিসেবে নিযুক্ত করেছেন কামাল হোসেনকে। ভরতপুরের বিধায়ক জানান, এবার থেকে তার দলের যে কোনো বিবৃতি কলকাতা থেকে জানাবেন কামাল। হুমায়ুনের কথায় কলকাতা কেন্দ্রিক পার্টির বিবৃতি জানানোর জন্য ওকে নিযুক্ত করলাম। এরপরেই হুমায়ুন জানিয়েছেন আগামী বছরের জানুয়ারিতেই তার দলের প্রথম ব্রিগেড সভা হবে। অন্তত 10 লক্ষ লোক হাজির হবেন সেখানে বলে প্রত্যয়ী বিধায়ক। সেখানে আগামী বিধানসভা ভোটে জনতা উন্নয়ন পার্টির জোট সঙ্গীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন রাজ্যবাসীকে। তার কথায়, আমরা জানুয়ারির 25 থেকে 31 তারিখের মধ্যে ব্রিগেড করব। আপনারা জানেন ওটা ডিফেন্সের মাঠ। অনুমতির জন্য সেনার আধিকারিকদের সঙ্গে আমাদের রাজ্য স্তরের নেতারা যোগাযোগ করছেন। ব্রিগেডে 10 লক্ষ মানুষ হবেই আমার স্থির বিশ্বাস। ওই দিনই জনতা উন্নয়ন পার্টির জোট সঙ্গীদের হাজির করব বলে আশা করছি। এর আগেও কৌশলে তৃণমূলের 2 শীর্ষ নেতার মধ্যে বিভাজন তৈরির চেষ্টায় হুমায়ুন বলেছিলেন, যদি ভবানীপুর থেকে অভিষেক প্রার্থী হন তাহলে আমার দল প্রার্থী দেবে না, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী দাঁড়ান তাহলে প্রার্থী দেব। মঙ্গলবার এই প্রসঙ্গ ফের টেনে হুমায়ুন মমতার মন্দির রাজনীতির সমালোচনা করেন। তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগার থেকে 262 কোটি টাকা নিয়ে দুর্গাঙ্গনের জন্য শিলান্যাস করছেন। টেন্ডার পেয়েছে হিডকো। এইভাবে কৌশলে সরকারি বোঝা বাড়িয়ে মন্দির করছেন। পরক্ষণে তার সংযোজন, মন্দির একটা নয় 10টা হোক, কিন্তু সরকারি টাকায় কেন হবে? কই, রাম মন্দির তো কোনো সরকারি টাকায় হয়নি। সনাতনী ধর্মাবলম্বীরা সেখানে অর্থ দিয়েছেন, কিন্তু ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক সুরক্ষিত রাখার জন্য সরকারি বোঝা বাড়িয়ে চলেছেন। আমি মন্দিরের বিরোধিতা করব না, তবে শিলিগুড়িতে যখন আরেকটা মন্দিরের শিলান্যাস হবে সেদিন এই সরকারের পতন হবে। তার বাবরি মসজিদ নিয়ে অভিষেকের মন্তব্য টেনে হুমায়ুন বলেন, উনি পিসিকে বলুন, উনি জগন্নাথ ধাম করেছেন। উনি যবে বলবেন আমি 2026 সালের ভোটে লড়ব না, মুখ্যমন্ত্রীর পদে বসার চেষ্টা করব না, রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে মন্দির করব, সেদিনই আমি জনতা উন্নয়ন পার্টির পদ থেকে সরে যাব। পার্টি থাকবে, তবে আমি ভোটে লড়ব না। হুমায়ুনের দাবি, এবার 100 আসনেই আটকে যাবে বিজেপি। তৃণমূল থাকবে 3য় আসনে। তাই সরকার করার জন্য হুমায়ুনকে দরকার হবে যে কারো। জনতা উন্নয়ন পার্টির নবনির্বাচিত বিধায়কদের সহায়তাতেই বাংলায় নতুন সরকার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কলকাতা বদলের কথা বলছেন, ঠিক সেই সময় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। 2026 সালে নির্বাচনের জন্য ইতিমধ্যেই দল গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক বিরোধী দলগুলি। এমন আবহের মধ্যে নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে অধীর রঞ্জনের বৈঠকের খবর রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। জল্পনা, তবে কি 26-এর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিচ্ছেন অধীর? আর দলে তার যোগদান বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য বড় তুরুপের তাস হতে পারে। তবে অন্দরের খবর, 2 দিন আগে দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার সমস্যা নিয়ে কংগ্রেসকে সরব হতে হবে বলেছিলেন অধীর। সে নিয়ে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন নাকি নেপথ্যে অন্য কারণ রয়েছে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে এপ্রিলে রাজ্যসভার একাধিক আসনে নির্বাচনের আগে অধীর মোদীর এই সাক্ষাৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। অবশ্য অধীরের ঘনিষ্ঠ সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা নিয়ে তিনি মোদীর সঙ্গে বৈঠক করেছেন। দিন কয়েক আগে
বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার ও হেনস্থা অবিলম্বে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে তাকে একটি চিঠি পাঠিয়েছিলেন অধীর। কয়েকটি সংবাদ প্রতিবেদন দাবি করেছে, মার্চ-এপ্রিল মাসে বাংলায় ভোটের আগে মঙ্গলবার নয়াদিল্লিতে সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভোটের আগে কংগ্রেস নেতারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বাংলায় উদ্বেগ থেকে শুরু করে বেশ কয়েকটি রাজ্যে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে সহিংসতার ঘটনা। জানা গিয়েছে, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মোদীর সঙ্গে বাংলার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আসন্ন বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তিনি কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন যে গত 15 বছরে পশ্চিমবঙ্গ ভয়, দুর্নীতি এবং অপশাসনের রাজ্যে পরিণত হয়েছে। তার বক্তব্য, রাজ্যের মানুষ এখন পরিবর্তন চায়, আর আগামী বিধানসভা নির্বাচনে সেই পরিবর্তনের রায়ই দেবে। অমিত শাহ বলেন যে আগামী এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর সেই ভোটকে সামনে রেখে রাজ্যের মানুষের মনোভাব একেবারে স্পষ্ট। তার দাবি যে সরকার উন্নয়ন, সংস্কৃতি রক্ষা এবং গরিব মানুষের স্বার্থে কাজ করে। আসন্ন বিধানসভা ভোটে বাংলার মানুষ সেই সরকার গঠনের পক্ষে রায় দিতে প্রস্তুত। ভয়, দুর্নীতি, অপশাসনের রাজনীতি থেকে মানুষ মুক্তি চায়। অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রীর সরকারকে দায়ী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হয়ে চলেছে তা শুধু রাজ্যের জন্যই নয়, গোটা দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক। 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতি তুলে তিনি আরও বলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী দেশছাড়া করা হবে। এই বিষয়ে কোনো রকম আপোষ করা যাবে না। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনায় নতুন করে বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অমিত শাহ বলেন যে দেশের অন্য সমস্ত রাজ্য সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দিয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই বারবার সেই কাজে বাধা দিয়েছে। তার অভিযোগ, তৃণমূল সরকার সীমান্ত সুরক্ষার বিষয়টি ইচ্ছাকৃতভাবেই উপেক্ষা করছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার দাবি, এক সময় যেখানে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র 3, সেখানে এখন সেই সংখ্যা বেড়ে হয়েছে 77। অন্যদিকে কংগ্রেস কার্যত শূন্যে নেমে এসেছে, আর বাম দলগুলির অস্তিত্ব প্রায় মুছে গিয়েছে। তার কথায় 2026 সালের নির্বাচনে বিজেপি প্রচুর ভোটে জিতে রাজ্য সরকার গঠন করবে। সিএএ প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করেছে অমিত শাহ। তিনি বলেন যে কেন্দ্রের জনকল্যাণমূলক এই কর্মসূচির বিরোধিতা করে তৃণমূল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, রাজ্যে প্রকৃত উন্নয়ন থমকে গিয়েছে। কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প আটকে যাচ্ছে। সে কারণে সাধারণ মানুষ প্রকল্পের সুফল পাচ্ছেন না। সীমান্ত নিরাপত্তা নিয়ে করা বার্তা দিয়ে অমিত বলেন, দেশকে সুরক্ষিত রাখার জন্য হলে দেশপ্রেমিক সরকার দরকার, আর এই কাজ তৃণমূল পারবে না, একমাত্র বিজেপিই পারবে। খনা নাকি যা বলতেন তাই ফলে যেত, আর এই যেন উলটপুরাণ। যা বলছেন ঘটছে তার উল্টোটাই। পরপর কয়েকটি নির্বাচনের আবহে শাহী বক্তৃতা সেই প্রমাণই দিচ্ছে, আর সেই বক্তব্যের ভিডিও তুলে ধরে সমাজ মাধ্যমে তীব্র কটাক্ষ শাসক দল তৃণমূলের। বাংলায় পা রেখে মঙ্গলবার তৃণমূল সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দেন অমিত শাহ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত করে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি। এহেন মন্তব্যের পরেই সংবাদ মাধ্যমে শাহকে নিয়ে এমন একটি পোস্ট করেছেন রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে একাধিক ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছে। শুরুতে ছত্তিশগড় ভোটের আগে সেখানে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু ফল প্রকাশ হতেই দেখা যায় 90টি আসনের মধ্যে মাত্র 15টিতে জয়ী হয় বিজেপি। এরপর 2020 দিল্লি নির্বাচনের কথা মনে করে দিয়েছেন ডেরেক। এক্স হ্যান্ডেলে অমিত শাহর করা একটি পোস্ট তুলে ধরেছেন তৃণমূল সাংসদ, যেখানে সব ভবিষ্যৎবাণী করেছেন অন্তত 45টি আসন পাবে বিজেপি। ফলাফল একেবারে উল্টো। সেবার 70টি আসনের মধ্যে মাত্র 8টিতে জিতেছিল গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গের 21শে নির্বাচনের কথা উল্লেখ করতে ভোলেননি সাংসদ, যখন অমিত শাহ বলেছিলেন 200-রও বেশি আসন পাবে বিজেপি। এদিকে 77-এর বেশি এগোতে পারেনি দল। আর সবশেষে গত বছর হয়ে যায় লোকসভা নির্বাচন। সভাতে অমিত শাহ অহংকার দিয়ে বলেছিলেন, আব কি বার 400 পার হয়নি 250, 240টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। একটি ভিডিওতে এগুলি পোস্ট করে ডেরেক লিখেছেন, অমিত শাহের ট্র্যাক রেকর্ড দেখুন। বলা বাহুল্য, এই পোস্টে নিহিত আছে তীব্র কটাক্ষ। বাংলার ক্ষেত্রে আবারও ভবিষ্যৎবাণী করছেন তিনি। এবার তা মেলে কিনা তা জানতে আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানাতে প্রস্তুত সবাই। 2025 সালে রাজ্য রাজনীতিতে ঘটনার ঘনঘটা দেখা গিয়েছে। এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক তরজা বেড়েছে। আবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গঠন করেছে। নতুন বছরে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে, তা নিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নেতারা পরস্পরকে তোপ দেগেই চলেছেন, একেবারে মন্তব্য করে চলেছেন। রাজনীতির বাইরেও কোনো নেতার মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে। 2025কে বিদায় জানাতে গিয়ে ফের দেখা যাক সেসব মন্তব্য। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী মন্তব্য।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 22শে জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করে ইডি। 3 বছর 3 মাসের বেশি সময় জেলে কাটে তার। এই বছরের নভেম্বরে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন তিনি। 2022 সালে পার্থর সঙ্গে গ্রেফতার করা হয়েছিল তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। নভেম্বরে জামিন পাওয়ার পর অর্পিতাকে নিয়ে পার্থকে প্রশ্ন করা হয়। তাতে পার্থ বলেন, হ্যাঁ, অর্পিতা আমার বান্ধবী। আমি সদর্পে স্বীকার করছি ও আমার বান্ধবী। যার বউ আছে তার যদি দুটো বান্ধবী থাকতে পারে, আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারে না, এত অসুবিধার কি আছে? পার্থর এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। 26শে নির্বাচনের সুর বেঁধে মমতার মুখে ফাটাফাটি খেলা হবে। 21শে নির্বাচনে সাড়া ফেলেছিল খেলা হবে স্লোগান। 200-রও বেশি আসন পেয়েছিল ঘাসফুল শিবির। 26শে নির্বাচনেও কি খেলা হবে স্লোগান রাজনীতির ময়দান কাঁপাবে? ডিসেম্বরের শেষে এসে 26শে নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে স্লোগান নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, দারুণ খেলা হবে এবার, ফাটাফাটি। এবারকার খেলার নাম হবে ফাটাফাটি। আর বিজেপির জন্য থাকবে কি, সেটা আপনারা নিজেরাই বানিয়ে নিন। বছর পেরোলেই 26-এর ভোট। বছর শেষের মাসে বড় ভবিষ্যৎবাণী হুমায়ুন কবিরের। তিনি বলেন, দুর্গাঙ্গনের জন্য যেটা শিলান্যাস করেছেন বা টেন্ডার হিডকোকে দিয়ে করিয়েছেন, আগামী জানুয়ারি মাসের 25 থেকে 31 তারিখের মধ্যে রাজ্যের একটা ব্রিগেড সমাবেশ করব। যে সমাবেশের ডেট আপনারা খুব হার্ডলি 10 তারিখের আগে জানিয়ে দেওয়া হবে। কি বলেছিলেন 2021-এ? আবকিবার 200 পার, এবার 100তেই আটকে যাবে। বাংলার উন্নয়নে যারা আমাদের সঙ্গে, আমাদের যা যা এজেন্ডা, সেই এজেন্ডা যারা কমপ্লিটলি হেল্প করবে, তাদের আমার কাছে অচ্ছুত কেউ নেই। তৃণমূল 3 নম্বরে নেমে যাবে। তৃণমূল শাসক দল 294-এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে, তা কোনো মতেই 120 ক্রস করবে না। সেকেন্ড পার্টি আমরাই আসবো। থার্ড পার্টিতে নেমে যাবে তৃণমূল কংগ্রেস।